আগামীকাল দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে আসছেন এমন কথা শোনা যায়। আমার প্রশ্ন হচ্ছে, দিল্লি কি তাকে প্রকাশ্যে আসার সেই অনুমতি দিয়েছে? আর কিভাবে এই সম্মেলনটি হচ্ছে? আপনি তো এই বিষয়ে যথেষ্ট খোঁজ খবর রাখছেন, আপনার কাছ থেকে শুনবো। রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ আপনারা যারা আমাদের এই শোটি আজকে এই মুহূর্তে শুনছেন, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। রাশেদ ভাই, আসলে মাসুদ ভাই, কোথাও বলা হয় নাই যে শেখ হাসিনা সশরীরে আসবেন না, এটা ভুল কথা। শেখ হাসিনা সশরীরে আসবেন না। তো প্রথমে একটা কথা চলছিল যে শেখ হাসিনা সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার কথা বলবেন। তবে এই মুহূর্তে আজকে জাস্ট 1 ঘন্টা আগে যা খবর পেলাম সেটা হচ্ছে যে রেকর্ডিং একটা ভিডিও বার্তা দিতে পারবেন বলে একটা কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আগে শিওর হলো যে সেইখানেও হয়তো ছবি দেখা যাবে না, হয়তো যা সাউন্ডটা শোনা যাবে। ভিডিও বার্তা না, এটা আসলে ওই নর্মাল হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেভাবে কথা বলেন ওইভাবেই। এটা হচ্ছে মূল। আর ওইখানে বাকি বেশ কিছু মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং বেশ কিছু নেতা উপস্থিত থাকবেন। এটা প্রায় 270 থেকে 75 জনের একটা সিটিং ব্যবস্থা। বড় স্ক্রিনে শেখ হাসিনার রেকর্ডেড ভাষণটা চালানো হবে। এটা রেকর্ডেড ভাষণ চালানো হবে, ওইখান থেকে উনি কিছু দিক নির্দেশনা হয়তো দিবে, কি করতে যাচ্ছে না করতে যাচ্ছে। আর বাকি প্রশ্ন উত্তর জবাবগুলো আপনার বিভিন্ন নেতারা দিবে। ওখানে সম্ভবত আপনার চয়েস করা কিছু নেতা আছে, যেমন আপনার যেমন নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, এবং রাশেদ হায়দার ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আমার কথা একদমই শুনছেন না? হ্যাঁ, এখন শুনছি। এখানে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরো কয়েকজন নেতা যারা থাকবেন তারাই প্রশ্নের উত্তর দিবেন। আর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকার সাংবাদিকরাই কালকে ওখানে জয়েন করবে। সুতরাং পাবলিকের ভিতরে যে ভুল ধারণাটা ছিল যে না শেখ হাসিনা সরাসরি ওখানে উপস্থিত হবেন বা ভিডিওতে এসে, যেমন আমরা এখন যেভাবে ভিডিওতে কথা বলছি এইভাবে বলবেন না, এটা দুইটার একটাও না। ওনার একটা রেকর্ডেড ভিডিও চালানো হবে, এতটুকুই। আর যেটা বলছেন যে আপনার এই কি বলে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে, কিন্তু দেখেন এটা তো সরাসরি আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম না, এটা মিট দ্য প্রেস আর একটা সংগঠনের নামে একটা প্রোগ্রাম হচ্ছে, মিট দ্য প্রেস। না, মিট দ্য প্রেস তো আওয়ামী লীগের ব্যানারে মিট দ্য প্রেস করতে পারে তো। ওইটাই বলছি আপনাকে, আওয়ামী লীগের সরাসরি ব্যানারে না, এটা মিট দ্য প্রেসের ব্যানারে হচ্ছে ব্যাপারগুলো। মিট দ্য প্রেসের সেটাও তো সেই আওয়ামী লীগের প্রধান তিনি। এখন সেইটাও তো আওয়ামী লীগের সে ব্যানার। এখন আপনি যদি চিন্তা করেন, আপনাদের একটা কথা বলি, যেমন আমরা ছোট থাকতে সবাই জানতাম ফুলকুরি একটা সংগঠন ছিল, মনে আছে কিনা আপনাদের? ফুলকুরি বিভিন্ন কোরআন প্রতিযোগিতা করে, অমুক প্রতিযোগিতা তমুক প্রতিযোগিতা, কিন্তু এটার পেছনে জামাত ছিল। এখনো আপনি জামাতরে জিজ্ঞেস করেন ফুলকুরিকে, আরে না না না, এটা তো আমাদের সংগঠন, এটা তো হচ্ছে যে শিশু কিশোরদের একটা সংগঠন, এটা আমাদের না। তো সেম, আপনি যেই খেলা আগে খেলছেন সেম খেলা এখন। এখন আওয়ামী লীগের নাম দিয়ে তো সরাসরি ব্যানার দিয়ে তো কোথাও প্রোগ্রাম করতে পারবেন না। পৃথিবীর অন্য দেশে যাইতে এইভাবে প্রোগ্রাম করা সম্ভব না। এটা তো ইংল্যান্ডে বা ইয়েতে সম্ভব, ইন্ডিয়াতে এটা ওইভাবে হয়তো দেবে না ইন্ডিয়ান সরকার, তাই অন্য নামে। যেমন এই যে গত 2-3 দিন আগে যে প্রোগ্রামটা হইল আপনার একটা মানবাধিকার সংস্থার নামে, মানবাধিকার সংস্থাটা কোথায়? এই সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছে যে আপনার এই কি বলে আপনার ইংল্যান্ডে বসবাসকারী এক আইনজীবী যে নিজুম মজুমদার, তার গড়ার সংগঠন। এখন ওইটাকে হাইলাইট করে ইন্ডিয়াতে একটা ভাড়া নিচ্ছে। এটা পারে, এটা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জায়গায় পারে, এটা ওইভাবেই হচ্ছে মূলত। তো ওখানে এই যে শেখ হাসিনা কি দিল্লিতে সাংবাদিক, আপনার যেটা বললাম না, সাংবাদিক মুখোমুখি ওভাবে হচ্ছে না, ওনার একটা ভিডিও ভাষণ চালানো হবে শুধুমাত্র। ভিডিও না হয়ে হয়তো শুধুমাত্র সাউন্ড। হ্যাঁ, ভারতবর্ষে শেখ হাসিনা বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না, বাংলাদেশ প্রত্যাশা করে না করে সেইটা আপনি বলার কে? আর কে কোথায় বৈশাখ কোন বিবৃতি দিবে সেইটা আপনি, এটা কে পররাষ্ট্র উপদেষ্টা? আপনি কে?
আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আইনা এখন বাংলাদেশটারে ডুবাইতেছেন, তখন আপনাদের ওগুলোতে সমস্যা হয় না। আপনারা যখন এই যে তারেক যখন লন্ডনে থেকে থেকে করতো, তখন আপনাদের সমস্যা হয় নাই। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী যখন বলে যে বাংলাদেশ হামারা ভাই হ্যায়, হাম বাংলাদেশ সে গলি চালায়েগা ইন্ডিয়া কো, তখন আপনাদের সমস্যা, তখন তো কিছু বলেন না। এখন কেন বলতেছেন অযথা? শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক, ও তো নাগরিক না। শেখ হাসিনার বাবাই তো এই দেশ দিয়া গেছেন, তো সে এই দেশের নাগরিক। সে বৈশাখ কথা বলবে যে আমি আপনার কথা বলতে চান, তাইলে চাইলে কি আপনি আমারও বন্ধ করবেন যে আপনাদের কথা শুনতে? কেন পিনাকি, আপনাদের বাবা পিনাকি যখন এখান থেকে কথা বলে যখন ভাঙায়, ইলিয়াস যখন ভাঙায়, তখন তো আপনাদের এই কথাটা বের হয় না মুখ দিয়া, এখন বের হয় কেন? সুতরাং আমার মতে তো শেখ হাসিনা ধরেন বাংলাদেশি জনগণরে বা বাংলাদেশের সম্মান দেখাইছে, বা বাংলাদেশের উপর ওনার এখনো একটা সিম্পেথি আছে বিদায় উনি এখনো প্রবাসী সরকার গঠন করেন নাই। এমনও তো হইতে পারতো না যে শেখ হাসিনা তো পদত্যাগ করেন নাই, উনি এখন প্রবাসী সরকার গঠন করলে কি করতেন? যদি একটা প্রবাসী সরকার গঠন করে বসতো এবং সব জায়গায় চিঠি দিত যে তোমরা কথা বললে আমার সাথে বলতো হবে, অন্য কারোর সাথে না, কার বাবার কি করার ক্ষমতা ছিল, আপনিও দেখাইতে পারতেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছে। 2-4-10 দিনে তো লাফাইতে পারতেন দূর, কিন্তু শেখ হাসিনা সেই জঙ্গল রাষ্ট্র কায়েম করতে চায় নাই, পাবলিকের রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চায় নাই শেখ হাসিনা, যার কারণে প্রবাসী সরকার গঠন করেন নাই। নইলে প্রবাসী সরকার গঠন করে তো এটা হইচই বাজাই দিত তো সারা পৃথিবীতে, তখন কি করতে পারতেন? কিছু করার উপায় ছিল আপনাদের? সুতরাং এসব, এই যে আপনি যার ছবি দেখাইলেন এই উপদেষ্টা অপদেষ্টা, এই অপদেষ্টারা এরা নিজের আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত যে নিজেরা কি, তোমরা কারা বাবারা, তোমরা কারা, সেটা দেখানো উচিত চেহারা। এরপরে আইসা কথা বলা উচিত শেখ হাসিনা কথা বলবে কি না। শেখ হাসিনার বাপের দেশ বাংলাদেশ, আপনার 30 লাখ শহীদের বিনিময়ের এই দেশ, এই দেশ তো জঙ্গিদের দেশ না। সুতরাং অপদেষ্টা সবগুলোই তো জঙ্গি। সুতরাং তাদের কাছ থেকে কিছু শুনবো এই আশা বা তাদের কোনো কথা শোনার মতন ইচ্ছা বা সদিচ্ছা বা দুরিচ্ছাও নেই। জাহান্নাম, তোমরা কি বললা? শেখ হাসিনা কালকে যেই ভাষণটাই চালানো হবে সেইখানে অনেকগুলো দিক নির্দেশনা থাকবে, সেইটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী লোক আছে এরা ছাড়াও বাকি সারা পৃথিবীর সমস্ত কূটনীতিকরা এটার উপরে চোখ দিয়ে রাখছে, যেখানে কি হচ্ছে কি হবে দেখবে, এবং এটা দেখার জন্যই সকলে অধীর আগ্রহে বসে আছে। এটাই হচ্ছে কথা। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে এ প্রসঙ্গে আসি। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই বলছিলেন যে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা কিছু দিক নির্দেশনা দিবেন, কিংবা নির্বাচন নিয়েও কথা হতে পারে, দল এবং নানা বিষয় নিয়ে কথা হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগে এইভাবে আনুষ্ঠানিকভাবে যাবৎকালে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়নি শেখ হাসিনা। এটাই হয়তো যেটা শোনা যাচ্ছে এটাই প্রথম, যেটা আমাদের বর্তমান সরকার এটা মোটেই পছন্দ করছেন না। তো রফিক ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার এই ভাষণটা কি গুরুত্ব বহন করে? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, দর্শক শ্রোতা। যে আওয়ামী লীগের সরকার আপনার বিগত আপনার 18 মাস আগে আপনার হইল, আপনার পতন হয়েছে। পতন হওয়ার পরে নানা আঙ্গিকে বিভিন্ন জনের বিভিন্ন কথা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন কথা বলতেছিল। শেখ হাসিনাও তাদের আপনার দলীয় নেতৃবৃন্দ বা ওই আপনার কর্মী বাহিনী তাদের সাথে আপনার টেলিফোনে আমরা যেটা পাই অনলাইনে যে বক্তব্য দিচ্ছে, এর মধ্যে আপনার 2টা বিদেশি সাংবাদিকের সাথে আপনার কিন্তু দিছে, আপনার সাক্ষাৎকার দিছে, যেটা হলো আপনার অনলাইনে আপনার ইমেইলের মাধ্যমে দিছে। এরপরে আসলো যেটা এই গত 4-5 দিন আগে, যদিও ওটা আপনার আওয়ামী লীগের ব্যানার না, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ব্যানার, কিন্তু আমি নাম না করছিলাম যে না, আওয়ামী লীগের ব্যানার না, এটা ব্রিটেনের একটা মানবাধিকার সংস্থা
রাশেদ ভাই যেটা হলো যে আপনার নিজুম মজুমদার না, আমি নিজুম মজুমদার না, আমি নিজুম মজুমদার কাছে নিজেও আমি শুনছি ওনার ভিডিও যে উনি এটা একক না, উনি এটা সহযোগী হিসাবে ওনার একটা একটা সংগঠন আছে যেটার মূল প্রতিষ্ঠাতা হলো ব্যারিস্টার এম আর খান। এটা আরো অনেক ইয়ে আছে, তার মধ্যে নিজুম মজুমদারও একজন। তারা একটা আপনার কনফারেন্স করছে, কোনটা ওই যে আপনার জুলাই আগস্টে যে আপনার হত্যাকাণ্ড হয়েছে ওটা নিয়ে যে জাতিসংঘের একটা যে বলকার তুর্কের যে রিপোর্ট, এই রিপোর্টটা যে ভুয়া, এটার জন্য তারা জাতিসংঘতে এরকম আপনার অভিযোগ জমা দিছে যে এই আপনার ওই সংগঠনে যে কি ভুল, কোন কোন জায়গায় মানে এই রিপোর্টটা ভুল, এইগুলি নিয়ে জাতিসংঘ রিপোর্ট দিছে। এটার সূত্র ধরেই এইখানে ভারতীয় আপনার এখানে যেহেতু সারা বিশ্বের ইন্টারন্যাশনাল মিডিয়ার যে বিশ্বের থেকেই এখানে মিডিয়া আছে, ওদেরকে জানানোর জন্যই এই জিনিসটা কনফারেন্সটা করছে। আর এটা হলো আপনার এই আর যে 23 তারিখের ঘটনা এলো শেখ হাসিনা, এটাও আপনার ইয়ে হবে তখনকার আমলে তখন যে ইয়াটা হয়েছিল মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে আপনার সংবাদ সম্মেলন করা হইলো, ওইখানে সব আপনার সংবাদ সংস্থা কিন্তু উপস্থিত ছিল না। আর এই সংবাদ সংস্থাটার মধ্যে এই সংবাদ সম্মেলনের মধ্যে আপনার সারা বিশ্বের সব মিডিয়া, বড় বড় মিডিয়া যারা আছে আপনার প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সবাই সব সাংবাদিক। এটা এটা আয়োজকটা হলো মনে হয় ইন্ডিয়ান প্রেস ক্লাব, মানে ইন্ডিয়ান আপনার বৈদেশিক ইয়া আছে, সংবাদ সংস্থা আছে ওইখানে একটা, ওটার পক্ষ থেকে এটা ওটার পক্ষ থেকেই এখানে একটা এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে। আর এখানে শেখ হাসিনার যেটা আসছে এটা বিভিন্ন ইয়ার থেকে আসতেছে যে মুখামুখি বলতে যে কিভাবে মুখামুখি হবে, যে কেউ বলতেছে যে সামনাসামনি হবে, কেউ বলতেছে যে আপনার এই যে অডিও বার্তা বা ভিডিও বার্তায়। তবে আমি একটা জিনিস শুনলাম যে ওনার সিক্রেসির জন্য, কারণ এখানে আইএস বলেন আর অন্যান্য গোয়েন্দা বাহিনী আছে বা বিশেষ করে আপনার যে আন্তর্জাতিক সন্ত্রাসী যে সংগঠন, বিশেষ করে পাকিস্তানে তো এই সংগঠনটা আছে, ওদের যথেষ্ট নেটওয়ার্ক আছে, ওরা আবার আইডেন্টিফাই করতে পারবে যে কোথা থেকে শেখ হাসিনা কথা বলতেছে। এটার জন্য এই নিরাপত্তার জন্য শেখ হাসিনা ফ্রন্টে আসবে না। এটা আমি বেশ কয়েকজন ভারতীয় বড় বড় সাংবাদিক তাদের কাছ থেকে শুনছি যে এখানে এই জন্যই সামনাসামনি আসার সম্ভাবনা খুব কম, মানে আপনার ভিডিও বার্তায় আসাটা খুবই সম্ভাবনা কম। কারণ যদি এটা স্ট্রেস করতে পারে যে শেখ হাসিনা কোথায় অবস্থান তার, সেক্ষেত্রে জঙ্গি হামলা করতে পারে, সেটা একটা ভয় কিন্তু আছে। যেহেতু আপনার একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, এখানে জঙ্গি হামলার যদি মুখোমুখি হয় ভারতে, সারা বিশ্বে এটার জন্য তাকে ভারতকে ইয়া করতে হবে, কিন্তু জবাবদিহি করতে হবে। সুতরাং তার নিরাপত্তার চিন্তা করেই ওই কাজটা হয়তো করবে না। এখানে এটাই একটা বড় যে প্রকাশ্যে আসার সম্ভাবনা খুবই কম। আর যেটা হলো কি আপনার এই যে এখানে কি কথা হতে পারে, তো ধরেন নির্বাচন যেহেতু সামনে 12 তারিখ একটা নির্বাচন দিচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নাই, যেদের আপনার প্রায় 50% আপনার ইয়ে আছে, সমর্থক আছে এই মুহূর্তে 50%। দেখেন আমাদের বাংলাদেশে যেসব আপনার মিডিয়াতে যারা আপনার কথা বলতেছে, দেখেন কেউই কিন্তু 40% নিচে বলে না। যারা বাংলাদেশের মিডিয়াতে বিশ্লেষণ করতেছে কেউ 40% নিচে বলে, 50% এই বলতেছে, 40-50 এরকম 55 এরকমই বলতে সবাই। এবং সবাই যারা একসময় গত সরকারের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল, তারাও বলতেছে যে তারা দোষী নির্দোষ নাকি এটা তো জনগণ প্রমাণ করবে। সুতরাং তাদেরকে নির্বাচন করার সুযোগ যদি না হয় তাহলে কি লাভ হইল? কিন্তু আগে তো এই নির্বাচনের জন্যই যদি এই সরকারকে, গত সরকারকে উৎখাত করা হলো, যে আগে সুষ্ঠু নির্বাচন দেয় নাই, সেটার যদি দায়ের জন্য তাকে যদি উৎখাত করা হয়েছে, তাহলে এখন তাহলে নির্বাচনটা কি হবে? 50% মানুষ যদি ইলেকশন করতে যে আপনার যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে এইটা কি গ্রহণযোগ্য হবে নির্বাচন? তাহলে তো আগের সরকার আর এই সরকারের একই ঘটনা ঘটলো। আবার আর একটা ঘটনা দেখেন, জাতীয় পার্টিকেও নির্বাচন ঠিক মতো করতে দিচ্ছে না, তাদেরকেও করা হইতেছে, মানে বিভিন্ন ধরনের ব্যারিকেড করা হইতেছে। আজকে মনে হয় জাতীয় পার্টির যে আপনার মহাসচিব আছে ব্যারিস্টার আপনার
শামীম হায়দার পাটোয়ারি, ওনার নির্বাচনী এলাকায় মনে হয় উনি বাধার মুখোমুখি হয়েছিল। তো আমি সবটা শুনি নাই, তার ওনার বক্তব্যটা শুনলাম যে আমাদেরকে যতই বাধা দেয় হোক না কেন, এখন হয়তোবা 200-500 মানুষ নিয়ে আসছি, 1000 মানুষ নিয়ে আসছি, পরে এরকম বাধা দিলে আমরা আরো 10,000 মানুষ নিয়ে আসবো, এরকম ভাবে কিভাবে তাহলে আপনারা আমাদের মোকাবেলা করবেন, এই ধরনের কথা বলতেছে। তো এইগুলি নিয়ে মানে আলোচনা, যেহেতু এই আলোচনা হচ্ছে এবং এই খবরগুলি আপনার ইয়াতে যাচ্ছে, শেখ হাসিনার কাছে যাচ্ছে, আপনি তো এখন জানেনই যে শেখ হাসিনার সাথে তাদের যে নেতৃবৃন্দ আছে, আপনার বেশ কয়েকজন লাইমলাইটের ইয়াং আপনার নেতৃবৃন্দ আছে, বিশেষ করে আপনার এখন এই মুহূর্তে আপনার আসে যে চিটাগাঙ্গে মহিউদ্দিন সাহেবের ছেলে, ওর সাথে ভালো একটা ইয়ে আছে, আরো কিছু নেতৃবৃন্দের সাথে যোগাযোগ আছে শেখ হাসিনার, কথা হচ্ছে রেগুলার। পরিস্থিতি পুরাটাই কিন্তু শেখ হাসিনা জানতেছে। এই সূত্র ধরে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি, এইগুলি হয়তো নিয়ে আলোচনা বলবে, সাংবাদিকদের বলবে। বর্তমানে দেশে যে আপনার ইয়ে হচ্ছে, যে মানে হত্যাকাণ্ড হচ্ছে, আপনি যে আমাদের এখানে থেকে এখন বলে যে এখন আর হত্যাকাণ্ড হয় না, গুম হয় না, ভাই গুমের দরকার নাই তো, প্রতিদিনেই 2-4জনকে আপনার মেরে রাস্তায় ফেলে রাখে সকালবেলা উঠে। পরশু দিনে একটা পাওয়া গেল 3 দিন আগে, আপনার ঢাকাতে একটা মেয়েকে গলা কেটে আপনার অনেক ইনজুর্ড করে আপনার রাস্তায় ফেলে রাখছে, এবং গোয়েন্দারা এটা তৎপরতা চালাচ্ছে যে কিভাবে তাকে হত্যাকাণ্ড করা হলো। এরকম তো প্রতিদিনই হত্যাকাণ্ড হচ্ছে, আপনি কোন ফেসবুকে গেলেই বোঝা যায় যে নতুন নতুন লোক প্রতিদিনই মৃত্যু হচ্ছে। আর নির্বাচনের যে বর্তমানে যে সিচুয়েশন হচ্ছে, দেখেন এখনো এই যে 2-3 দিন ধরে এখনো কিন্তু বলতেছে যে এনসিপির ছেলেরা বলতেছে যে নির্বাচন এই অবস্থায় থাকলে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনের পরিবেশ এখনো হয় নাই, এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয় নাই। এইগুলি নিয়ে সব সারবাহিক, তারা যেহেতু আমাদের দেশের থেকে পক্ষ থেকে বলতেছে যে দেশের এখন সুন্দর নির্বাচনের একটা পরিবেশ আছে বা অংশগ্রহণ হবে। আওয়ামী লীগ, আমার মনে হয় একটা আরেকটা জিনিস আমি বলতেছি, যে এখান থেকে একটা বার্তা আসতে পারে যে আওয়ামী লীগের উদ্দেশ্য করে। এখন দুদিন তো ধরেন এটা অ্যানালাইসিস করছে যে দেশে কি হচ্ছে, আওয়ামী লীগ কিভাবে নির্যাতন করতেছে, সবকিছু তথ্য ওনার কাছে আছে। সেক্ষেত্রে হয়তো আগামীকালকে নির্বাচনের বর্জনের একটা মানে ডাইরেক্ট, এটা তো ধরেন এখন তো ধরেন আলোচনা হচ্ছে বিভিন্ন ওয়ে থেকে। আপনি বলতেছে, আরেকজন বলতেছে, বিভিন্ন জনে বলতেছে যে নির্বাচন বয়কট। বাংলাদেশে যারা সাংবাদিক আছে, মেইন যারা 4-5-7 জন আছে, তারা সবাই বলতেছে যে আপনার নির্বাচনের বাংলাদেশের যে গত সরকারের সবচেয়ে আপনার বিরুদ্ধে যারা বলছিল, যে না আপনার একজন আছে আপনার প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আপনার কি জানি নামটা ভুলে গেছি, বয়স্ক মানুষ, মুক্তিযোদ্ধা মানব, উনি তো একদম খুব কড়া ভাষায় বলতেছে। তারপরে এই আপনার মাহবুব কামাল বলেন, মাসুদ কামার বলেন, আনিসানুল নায়েব পান্না, বা যারা এখন এই 5-7 জন মানুষই আছে যারা কথা বলার সাহস আছে, তারাই বলতেছে, যারা গত সরকারকে খুবই বেশি আপনার মানে সমালোচনা করছে, তারাই বলতেছে যে এই নির্বাচনটা হবে না। এইগুলির আপনার বিস্তারিত সবগুলো আপনার অ্যানালিসিস করেই আমার মনে হচ্ছে যে আগামীকালকে হয়তো ভোটের একটা বয়কটের ডাক দিতে পারে যে আওয়ামী লীগের, আমার এই ধরনের একটা ইয়া দিবে। এবং বাংলাদেশে যে আপনার হত্যাকাণ্ড হচ্ছে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এগুলি নিয়ে ব্রিফ করবে। আরেকটা জিনিস হলো যে জিনিস, এটা কিন্তু প্রকাশ্যে স্বীকার করতেছে যে আমরা, আমাদের সরকারের পক্ষ থেকে বলতেছে যে পুলিশের যে 4000 অস্ত্র নাকি, এখন দেখেন সারা বাংলাদেশে শুধু এই পুলিশের অস্ত্র তো নেই, আমরা তো এই জিনিসটা আগের দিন নেই, পুলিশের অস্ত্র না, পাবলিকের অস্ত্র যদি জমা নেই, পাবলিকের অস্ত্রগুলি থাকে না পাবলিকের, এবং আরো অস্ত্র আছে কিরকম, আপনার বিভিন্ন সময় র্যাব বা পুলিশে বিভিন্ন অভিযান চালায় যে না আপনার অবৈধ অস্ত্রগুলি ধরে, ওইগুলি তো থানাতে থাকে, বিভিন্ন থানায় থাকে, জমা থাকে, ওইগুলো তো লুট হয়েছে। একজন একটা হিসাব দিল যে সারা বাংলাদেশে প্রায় 55,000-এর মতো অস্ত্র আপনার বাইরে চলে গেছে। পুলিশের এগুলো, পুলিশের অবৈধ অস্ত্র যে উদ্ধার করছিল, এগুলি পুলিশের নিজস্ব অস্ত্র। এসএসএফ এর আপনার অত্যাধুনিক অস্ত্র, এসএসএফ এর অস্ত্র তো অত্যাধুনিক, এগুলি কিন্তু অস্ত্র, একটা অস্ত্র আমরা শুনি না যে উদ্ধার, এসএসএফ এর অস্ত্র উদ্ধার। এইগুলি নিয়ে সবকিছু ব্রিফ করবে যে আসলে নির্বাচনের পরিবেশটা কিরকম অবস্থা আছে। আমার মনে হচ্ছে এই ধরনের আলোচনা হতে পারে। নির্বাচনের এসএসএফ এর ওইখানে যে পরিমাণ অস্ত্র ছিল, ওইটা দিয়ে পুরো ঢাকা কন্ট্রোল করা সম্ভব, এত এত বিপুল এবং অত্যাধুনিক সমস্ত আপনি আগে যদি ছিলেন, আপনি এসএসএফ এর অস্ত্র দিয়ে আপনি পুরো কন্ট্রোল করেন। এখানে একটা জিনিস আসেন, দেখেন এই পিছনের কথাই আসে না, এই যে একটা নিজের সাক্ষাৎকার দিছিল তখন কারণ বলে সেই উপদেষ্টা থাকা অবস্থায়, যে আমরা এই আন্দোলন করছিলাম, যদি এভাবে সরকার পতন না হইতো আমরা সশস্ত্র সংগ্রাম করলাম বলে, সশস্ত্র সংগ্রাম, কথাটা মনে আছে? তখন তো তাদের কাছে এই পুলিশের অস্ত্র ছিল না, পুলিশের অস্ত্র ছাড়াই তারা বলছে সশস্ত্র সংগ্রাম হবে।
এগুলি এগুলি তো বড় ব্যাপার না। তাহলে তাদের কাছে অস্ত্র আছে, এবং তারা তো এই যে হুমকি দুমকি এখনো দিচ্ছে, বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছে। এরপরে নতুন করে যুগ হয়েছে আপনার পুলিশের অস্ত্র, এসএসএফ এর অস্ত্র এবং অবৈধ অস্ত্র যেগুলি পুলিশ উদ্ধার করতো সেগুলি আছে। সব মিলে যে 50,000 55,000 অস্ত্র, আপনি কি মনে করছেন এটা বিশাল ব্যাপার না? আপনার ঢাকা শহর কন্ট্রোলের ব্যাপার না, সারা বাংলাদেশে এটা দিয়ে সম্ভব। কারণ অন্য যারা আছে তাদের কাছে তো অস্ত্র নাই, সাধারণ মানুষের কাছে অল্প, যারা অন্য আছে সন্ত্রাসী আছে কিছু অল্প থাকতে পারে, কিন্তু মোট অস্ত্রটি তো তাদের কাছে জমা আটকানো আছে। তার মধ্যে আমাদের আর একজন বললো যে আমাদের একজন উপদেষ্টা বললো যে এই অস্ত্র ইউজ করা হবে না। আর এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে, এটা আমরা তো আলোচনা করছিলাম। উনি কিভাবে শিওর হইলো, তাহলে কোন পক্ষ থেকে কিভাবে ওনার কাছে এই জিনিসটা আসলো আমি বুঝি না। উনি সহজ সরল মানুষ ঠিকই, কিন্তু সহজ সরল মানে কি? এটা তো সহজ সরলের প্রশ্ন আসে না। আপনি প্রশাসন চালাবেন কি, সহজ সরলের ব্যাপার আছে এখানে? এটা যদি বলেন যে তাহলে প্রশ্ন করবে না যে অস্ত্র এইগুলি অবৈধ অস্ত্রগুলি ব্যবহার হবে না, তাহলে উনি এটা কোথা থেকে নিশ্চয়তা পাইছে? সেই ক্ষেত্রে যে আপনার নির্বাচনের ব্যাপারে আমার যেটা এখন হচ্ছে যে শেখ হাসিনার যে আপনার যেটা প্রকাশ্যে যে ব্যাপারটা, এই দুইটাকে আমি বলতে পারি প্রকাশ্যে আসবে না ওনার নিরাপত্তার স্বার্থে। কারণ উনি কোথা থেকে কথা বলতেছেন এটা যদি শেষ করতে পারে, তার উপরে জঙ্গি হামলা হতে পারে, সেই ক্ষেত্রে এখানে আসবে না। জি আর রফিক ভাই, দ্বিতীয়টা যেটা হলো বাংলাদেশে কি হচ্ছে এটা উনার মুখের থেকে শোনার জন্য সাংবাদিকদেরকে ব্রিফ করবে, বা আগে কি হয়েছিল, কি কি ঘটনা ঘটছে সেগুলির ব্যাপারে, যেহেতু ওনাকে একজন ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, এইগুলির ব্যাপারে উনি কথা বলবে। কারণ এখানে কি হয়েছে না হয়েছে ওনার কাছে সবই তথ্য এখন আছে, এগুলির কথা বলবে, জানাবে ওয়ার্ল্ড মিডিয়াতে কিভাবে ওনাকে, ওনার সরকারকে উৎখাত করা হয়েছে, এটাও প্রকাশ করবে। আমার এই ধারণাগুলো, কারণ এটা কিন্তু জি সাংবাদিকরা জানতে চাবে। রফিক ভাই, আবার আসছি আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাইকে আরেকটা আপনার আলোচনার সূত্র ধরে একটু আলোচনা করবো যে রাশেদ হায়দার ভাই নিরাপত্তার কারণে শেখ হাসিনা সরাসরি সম্মেলনস্থলে উপস্থিত নাও হতে পারেন, এরকম কথা ভারতীয় সাংবাদিকদের কাছ থেকেও শুনেছি, বিশেষ করে গৌতম লাহিড়ী বা আরো অনেকের কাছ থেকে শুনেছি। আসলে কি তাই? আপনি মিউট আছেন। দেখেন, নিরাপত্তার কারণে উনি ওখানে যাবেন না বা সাংবাদিক সম্মেলন ওভাবে করবেন না, এই বিষয়টা আসলে গৌতম লাহিড়ী বা যারাই বলেন, আমার কাছে মনে হয় না তা। আমার কাছে তা মনে হয় না। রফিক ভাই যেটা বলছেন যে নিরাপত্তার কারণে, যেমন ওনার আবাসস্থল কোথায় আছে, এই কোথায় আছে, সে কোথায়, সেটা যেমন সিক্রেট আছে, সেটা সিক্রেট, দ্যাটস গুড। কিন্তু যদি নিরাপত্তার কারণে ওনাকে তো ওখানে ফিজিক্যালি থাকতে হয় না তো। এই যে আমি বা আপনি যেভাবে এখন কথা বলছি, এইভাবে কথা বললে নিরাপত্তার হানি কি হবে? আমাকে এই কথাটার জাস্ট একটু যুক্তি দেন যে আমি, আপনি বা রফিক সাহেব যেভাবে বলছি ওইভাবে এই শত কথা বলতে পারেন, ওইভাবে না, কথা বলতে মাসুদ ভাই, একটু আমি প্রটেস্ট করি এখানে, আমি একটু পয়েন্ট দিয়ে দিই আপনাকে। আপনি আপনার এই যে কথা বলতেছেন যেখান থেকে, আপনি যারা ইন্টারন্যাশনালি এখন ইন্টেলিজেন্সের কাছে এমন শক্তিশালী আপনার ইয়ে আছে, বিশেষ করে ভারতের যে সাংবাদিক স্বীকার করছে যে ইন্ডিয়ার জঙ্গিবাদ এবং ইন্ডিয়ার আইএসএস কাছে, না সরি, পাকিস্তানের আইএস এবং পাকিস্তানের যে জঙ্গিবাদ যারা আছে তাদের কাছে এই ধরনের ইয়ে আছে, আপনার মানে যন্ত্র আছে যেটা কোথা থেকে কথা বলতে স্ট্রেস করতে পারে সহজেই। এটা একটা বড় ব্যাপার, কিন্তু এটা আপনি জেনে রাখেন। এগুলো হচ্ছে যে কথার কথা, এগুলো হচ্ছে যে জি রাশেদ হায়দার ভাই, এটা একটু বলি। আপনি যেখান থেকে কথা বলছেন আপনার জিও লোকেশন বের করা খুব কঠিন বিষয় নয়, এবং রফিক ভাই যেখান থেকে কথা বলছেন রফিক ভাইয়ের জিও লোকেশন পাওয়াটা কোনো কঠিন ব্যাপার না। বর্তমান টেকনোলজির যুগে, জিপিআরএস এর যুগে, ইন্টারনেটের যুগে একদম সহজ। এমনকি একটা ছবি শুট করলে সেই ছবিটা কোথায় শুট করা হয়েছে, ওই ছবিটা কোন মডেলের ক্যামেরা দিয়ে করা হয়েছে, সব তথ্য কিন্তু ওই ছবির ভিতরেই থাকে, হিডেন থাকে, যেটা সফটওয়্যারের মাধ্যমে বের করে নিয়ে আসতে হয়। ইভেন একটা ভিডিওর ক্ষেত্রেও সে ফ্যাক্ট ফাইন্ডিং যারা করে তারা কিন্তু ওই ধরনের টুলস ইউজ করে যে এই ছবিটা কোথায় তোলা হয়েছে, এটা কি এআই দিয়ে করা নাকি কোনো ক্যামেরায় তোলা হলে ক্যামেরার মডেল কত, এই ক্যামেরাটা কোন দেশে তৈরি হয়েছে। এটা একদম সহজ বর্তমান সময়ে, এইভাবেই কাজ চলে। বিশেষ করে যারা ইন্টেলিজেন্স সেক্টরে কাজ করে তারা এগুলা ইউজ করে, এগুলো আমাদের মতো সাধারণ মানুষের ইউজের বিষয় না। তারপর আমাদের মতো কেউ কেউ কিন্তু এই ধরনের টুলস ব্যবহার করে।
জি, রাশেদ হায়দার ভাই, আমি আপনার কাছে একটু ভিন্ন একটা প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে খেলা। বাংলাদেশের খেলা সেটা হচ্ছে বিশ্বকাপ টি-20। এখানে আইসিসি জানিয়েছে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। সেখানে নাকি ভোটাভুটি হয়েছে। বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আবার বাংলাদেশও সিদ্ধান্ত নিয়েছে তারা খেলতে যাবে না। ব্যাপারটা আসলে কি দাঁড়ালো রাশেদ হায়দার? দেখেন, এটা তো এর আগে থেকে, অনেক আগে থেকে আলোচনা সমালোচনা ছিল যে এক আইপিএল এ একজন ব্যক্তিকে খেলতে নেয় নাই, এইটার জন্য নিরাপত্তা ঝুঁকি। আইপিএল আইপিএল হচ্ছে যে মানে কি আমাদের দেশে যেরকম ওই যে এলাকা টু এলাকায় খেলা হয়, এরকম একটা খেলা। এই খেলাতে একজনের নেয় নাই যার নিজের ব্যক্তিগত লাভ হইতো, তার জন্য পুরো জাতি ধ্বংস করে দিচ্ছে। আসিফ নজরুল সহ 3 আসিফ মিল্লা। এখন ওনারা খেলবেন না আইসিসিতে। এখন আইসিসিতে না খেলে কি করবেন? ওনারা নাকি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে আইসিবি বানাবেন, মানে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদলে আইসিবি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বানাবেন। পাকিস্তান এবং বাংলাদেশ হবেন এটার প্রধান। এরপরে যেই সব দেশগুলো খেলতে চায় তাদেরকে নিয়ে ওনারা একটা ওয়ার্ল্ড কাপ করবেন। আগামী বছরের ভিতরে এই ওয়ার্ল্ড কাপ চালু হবে, যেটা আইসিসি কে ঠেক দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে ওনারা এই বুদ্ধিটা সম্ভবত পাইছেন এটার একটাই, সেটা হচ্ছে যে ওই ইউএনও আছে না, ইউনাইটেড নেশন, এইটার আদলে ডোনাল্ড ট্রাম্প আরেকটা করছে, ইউনাইটেড নেশন কি একটা নাম দিয়া জানি, এবং প্রত্যেকটা দেশকে এই আপনার ডাকাইছে, সব দেশকে না, আবার রাশিয়াকে ডাকাইছে, ইন্ডিয়াকে ডাকাইছে, এর ছাড়া ছোটখাটো অনেক দেশকে ডাকাইছে, আবার চায়নাকে ডাকায় নাই। এখানে মধ্যে আরো কিছু কিছু দেশকে ডাকায় নাই। তো ওনার কথা হচ্ছে যে আমি এরকম ইউনাইটেড নেশনের মতো আরেকটা খুললাম পাল্টা, এটা গত 3 দিন আগে ডিক্লার হয়েছে, $1 বিলিয়ন করে সবাই দিয়া এখানে জয়েন করবে। এর মধ্যে অলরেডি হাঙ্গেরি মাঙ্গেরি সহ আরো বেশ কিছু দেশ জয়েন করে ফেলছে। মানে ডোনাল্ড ট্রাম্পের মাথায় আসছে যে আমি এটা কিসের ইউএনওতে কাজ হয় না, আমরাই শান্তি রক্ষার জন্য সবকিছু করব। তো ওই রকম ওনারাও নাকি আইসিবি খুলবেন এখন। মানে ক্রিকেটের তো যা ছিল ওইটারও এখন একেবারে পুরা বরবাদ করে ছেড়ে দিল ওনারা। এবার বিশ্বকাপে যাবে না। তো আবার আরেকজন বিশ্বকাপের আরেক নেতা, যে কি জানি নাম ক্রিকেট বোর্ডের, ও বললো যে আইসিসির লস হয়ে গেল। কিরকম লস হইলো? বলে যে 20 কোটি দর্শক হারাইলো। কেমনে 20 কোটি দর্শক হারাইলো ভাই? আপনি আমার এই যুক্তি দেন। 20 কোটি দর্শক কি যায় ওখানে যায়? 20 কোটি দর্শক কই থেকে? মানে বাংলাদেশে কি 20 কোটি লোক আছে নাকি? পাইক্যাদেরটা সহ 20 কোটি, পাইক্যারা তো খেলবে।